শুনছেন আপনারা, এবং সেই সাথে আমি রাস্তাল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকে এখন হয়তো স্টুডিওতে আসতে চান না। কবে থেকে এটা শুরু হলো সেই কোভিড অথবা করোনা মহামারীর পর থেকেই। যারা ভূত.কমে আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। সত্যি ভালো কিছু অডিও ক্লিপ আশা করি আপনাদের কাছ থেকে, চাই আপনাদের কাছ থেকে। চলুন কথা না বাড়িয়ে আরও একটি অডিও ক্লিপ শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই থাকেন। আমার এই ভয়েস ক্লিপটা যদি আপনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজকের যে গল্পটি বলবো, এই গল্পটি অত্যন্ত রহস্যময় এবং ভয়ঙ্কর একটি ঘটনা। চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। ইমরান সাহেবের বউ প্রতিদিন উলঙ্গ অবস্থায় বাথরুমে পড়ে থাকে। এ নিয়ে ইমরান সাহেব খুবই চিন্তিত। প্রতিদিন রাতে ওনার বউ বাথরুমে কেন উলঙ্গ হয়ে পড়ে থাকে? এই ঘটনা আজ থেকে না হলেও গত 7 দিন ধরে হয়ে আসছে। বউকে কিছু জিজ্ঞাসা করলে সে উত্তর দেয়, আমি কিছু জানি না। কে কে আমাকে নিয়ে যায় আর উলঙ্গ করে ফেলে দেয়, আমি কিছুই জানি না। ইমরান সাহেব বউকে সন্দেহ করতেও বাধ্য না, কারণ বাড়িতে কেউ প্রবেশ করে আর আবার বের হওয়াটাও বড় টাফ ব্যাপার। কারণ আমার ঘরটা অনেক সেফটি, তাহলে কে আসে? আর কেউ ঢুকলেও তো এই বাসা থেকে বের হতে পারবে না। ইমরান সাহেব পেশায় একজন ডক্টর, সারাদিন হাসপাতালে রুগী নিয়ে পড়ে থাকে আর রাতে বাড়ি ফিরে নিজেই এক ধরনের রোগী হয়ে যাচ্ছে। বইয়ের এমন আচরণ ওনার কাছে খুবই খারাপ লাগছে, সুবিধাজনক মনে হচ্ছে না। বিয়ে করেছেন, আজ 3 বছর হয়েছে, এখনো কোনো বাচ্চা জন্ম দিতে পারেনি। তিনি নিজেই একজন ডাক্তার, কিন্তু সমস্যাটা ওনার নিজেরই। তবে এ নিয়ে ইমরান সাহেবের বউ চিন্তিত না। তার বউ চায় উপরওয়ালা যেদিন মুখ তুলে তাকাবেন সেদিন কিছু হবে, কারণ উপরওয়ালারই শক্তি আছে। তো বৈজ্ঞানিক শক্তি তুচ্ছ, আল্লাহর কাছে সকল শক্তি তুচ্ছ। আল্লাহ চাইলে আমাকে তিনি এমনিতেই সন্তান দেবে। তবে আজ 3 বছর পর এমন এক অদ্ভুত কাণ্ড ঘটবে, এটার ব্যাখ্যা তাদের কাছে মিলছে না। কেন এরকম? কেন ইমরান সাহেবের বউ রাতে উলঙ্গ হয়ে বাথরুমে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে? ব্যাপারটা আর মেনে নিতে পারছি না। ইমরান সাহেব অবশেষে তিনি বাসাটা চেঞ্জ করতে চান এবং বাসাটা চেঞ্জ করেন। 8 দিনের মাথায় নতুন বাসায় নতুন মানুষ, নতুন পরিবেশে চলে আসে ওরা, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পূর্বের ঘটনার মতো এখনও সেই ঘটনা বা সেই কাণ্ডই ঘটে যাচ্ছে। রাতে নিদ্রা যাওয়ার পর সব ঠিক থাকলেও সকালে বউকে পাওয়া যায় বাথরুমে উলঙ্গ অবস্থায়। ইমরান সাহেব তিনি দিন শেষে হয়রান হয়ে যায় এবং সমাধান ওনার জানা নেই, কারো কাছে শেয়ারও করতে পারছে না। দেওয়ালেরও কান আছে। 1 মাস পার হয়ে যায়। ইমরান সাহেব বাসায় এসে দেখেন ওনার বউ ফ্লোরে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। হাত থেকে কালো ব্যাগখানা ফেলে দিয়ে দৌড়ে যান তিনি। বউয়ের পাশে হাঁটু গেড়ে বসে তিনি ডাকতে থাকেন, এই মুন্নি, কি হলো তোমার? মুন্নি, ওঠো মুন্নি। কোনো সারা শব্দ না পেয়ে তিনি বউকে কোলে নেয়, এরপর বিছানায় ধীর করে শুয়ে দেন। আবার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমে যায়, জলের মগটা হাতে নিয়ে ফের আসে বেডরুমে। বউয়ের চোখে পানি ছিটিয়ে দিয়ে আবার ডাকতে লাগলো, এই মুন্নি। কিছুক্ষণ পর মুন্নির চোখের পাতা কাঁপতে কাঁপতে খোলে। ইমরান সাহেবের মুখে কিছুটা হাসির আলো ফুটে। এরপর তিনি মুন্নির পাশে বসে তার 2 হাত স্পর্শ করে বললেন, কি হয়েছে তোমার মুন্নি? এভাবে পড়েছিলে কেন? আমার খুবই বমি হয়েছে ইমরান, বুঝতেছো না? বা আমিও বুঝতেছি না কি হয়েছে আমার। ইমরান সাহেব খানিকটা কনফিউজড হয়ে যায়। বমি হবার কারণ ওটা না তো। তিনি নিজেই আবার দৌড়ে গিয়ে দরজার সামনে থাকা ব্যাগটা নিয়ে আসেন এবং নিজের বইয়ের পরীক্ষা নিজেই করতে থাকে। চেক করার পর উনি নিজেই হেসে ওঠে।
যা সন্দেহ করেছিল তাই হয়েছে। নতুন কারো আগমন হতে চলেছে। দুইজন দুইজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এ কান্নার মাঝে কষ্ট নয়, সুখ লুকিয়ে আছে। ইমরান সাহেব কয়েকদিনের জন্য হসপিটাল থেকে ছুটি নিয়ে নেয় বইয়ের সেবা যত্ন করার জন্য। সে ছাড়া তো কেউ নেই। ইমরান সাহেবের মা বাবা অনেক আগেই ওপারে পাড়ি জমাইছে, মানে মারা গিয়েছেন। নিজের মামা বাসা থেকেই তার জন্ম এবং সেখান থেকে সে পড়াশোনা করেন। ওনার মামার ছোটোখাটো ডিমের ব্যবসা ছিল, তা দিয়েই ওর পড়াশোনার খরচ চালাতো। কিন্তু তার বিনিময়ে ইমরানের সকল জায়গা জমি হাতিয়ে নেন তিনি। পড়াশোনা করে নিজের ক্যারিয়ার গড়ে ইমরান। এরপর নিজের জন্য নিজেরই ঠাঁই নাই। মুন্নির মা বাবাকে ব্যাপারটা জানায়, ওনারাও বেশ খুশি হন। কয়েকদিন পর মুন্নি মা আসবে মুন্নি দেখাশোনা করার জন্য। মাঝখানে সময়টুকু ইমরান সাহেব ওনার স্ত্রীর জন্য ছুটি নিয়ে স্ত্রীর পাশে থাকতে চান। ধীরে ধীরে বেড়ে ওঠে মুন্নির গর্ভে থাকা শিশুটি। কেটে যায় আরও 10 মাস। 10 মাস 6 দিন পর মুন্নির গর্ভে বেদনা শুরু হয় এবং ইমরান সাহেব মুখে কালো ছায়া নেমে আসে। আজ ওনার বইয়ের জন্য খুবই দুশ্চিন্তা হচ্ছে তার। বইয়ের এমন কষ্ট তিনি সহ্য করতে পারছে না। তবে কী বা করার, সব মেয়েকেই যেন এমন পরিস্থিতির শিকার হতে হয়, যারা গর্ভবতী আর কি। হসপিটালে নিয়ে আসা হয় মুন্নিকে এবং ইমরান সাহেবের অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে উপরওয়ালার কাছে প্রার্থনায় ব্যস্ত তিনি। সান্ত্বনা দেওয়ার মতো মুন্নির মা এসে দাঁড়ায় ওনার পাশে। কিছুক্ষণ পর ডাক্তার থিয়েটার থেকে বের হয়ে আসে। ইমরান সাহেব দৌড়ে গিয়ে ওনার হাত ধরে বলেন, কি হয়েছে স্যার? কংগ্রেস, আপনার ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর মুন্নি, সে ঠিক আছে তো? সরি ইমরান সাহেব, শি ইজ নো মোর। বলেই ডাক্তার মাথা নিচু করে ফেলেন এবং ইমরান সাহেব খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। স্বাভাবিক শক্তি হারিয়ে উপচে পড়ে যায়। অতএব তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সবাই ইমরান সাহেবকে ধরতে গিয়েও পারেনি, ফুলেরে পড়ে যায় তিনি। জ্ঞান ফেরার পর মুন্নিকে পাগলের মতো খুঁজতে থাকেন উনি। তবে এটা কতক্ষণ? উনি নিজেও একজন ডক্টর, খুব ভালো করেই জানেন যে সন্তান জন্ম দেওয়ার সময় অনেক মাই জীবন হারায়। 10% মাঝে 9% এমনই হয়ে থাকে। সবাই সান্ত্বনা দিয়ে অবশেষে ওনাকে কিছুটা শক্তি দেন। নিজের হাতে স্ত্রীকে দাপন করে চলে আসলেন তিনি বাড়িতে এসে দেখে ওনার বাচ্চা কান্না করছে। এই প্রথম তিনি তার বাচ্চাকে নিজের চোখে দেখলেন। এতক্ষণ মুন্নির দাপনের কাজে ব্যস্ত ছিলেন তিনি। অবশেষে মুন্নি ছাড়া এই বাচ্চা নিতেন না। কিন্তু 8 মাস চলাকালীন মুন্নি বলেছিল এই বাচ্চার সব দায়িত্ব ইমরানের। ওর কিছু হয়ে যাক, তাতে মাথায় তুলে বড় করবে ইমরান। হয়তো আজ সে কথাটাই বাচ্চাটির প্রতি ইমরানের মায়া আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু বাচ্চাটা দেখতে খুবই বড়ই অদ্ভুত। আরও 10 বাচ্চার মতো সে নয়। বাজারকৃত দুধ পান করে না সে, বাচ্চাদের কোনো খাবার খায় না সে, শুধু পানি খেলেই সে শান্ত। টানা 1 বছর সে বাচ্চা পানি খেয়ে বড় হয়েছে। ইমরান সাহেব নিজেও বুঝতে পারে না ওনার বাচ্চার এই অভ্যাসের কারণ। পৃথিবীতে এর আগে বা তার ডাক্তারি জীবনেও সে এমন বাচ্চা আগে দেখেনি, অথচ তার নিজের বাচ্চাটাই এমন। বাচ্চার জন্মের 2 বছর পর একদিন রাতে বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে ইমরান সাহেব ঘুমিয়ে যায় পাশেই। মাঝরাতে ওনার কানে ভেসে আছে গুটগুট শব্দ। চোখ মেলেই তিনি দেখলেন ওনার বাচ্চা বিছানায় নেই। বেশ ভয় পেয়ে যান তিনি। ঘাবড়ে গিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ড্রয়িং রুমে গিয়ে দেখেন বাচ্চাটা ড্রয়িং রুমে একা একা পুতুল নিয়ে খেলছে। মাত্র 2 বছরের বাচ্চা, এটা কিভাবে সম্ভব? সে বিছানা থেকে নামলো কিভাবে আর দরজাটা খুললো কিভাবে? ওনার স্পষ্ট খেয়াল আছে দরজার লক ছিল। আর এত রাতে সে পুতুল খুঁজে পেল বা কোথায়? জানালার গ্লাস ভেদ করে চাঁদের আলো এসছে সোজা বাচ্চাটার উপর। স্পষ্ট দেখা যাচ্ছে বাচ্চাটা কি করে। ইমরান সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হয়। কিছুক্ষণ পর বাচ্চাটি পুতুলটার পিছন থেকে একটা ফল কাটার ছুরি বের করে। ইমরান সাহেবের চোখ যেন কপালে উঠে যায় এবং নিজের চক্ষুটাকে নিজেই বিশ্বাস করতে পারছে না তিনি।
বাচ্চাটা ছুরি বের করে ফ্লোরে একটা গোলাকার বৃত্ত এঁকে দেয়। সে বৃত্তের মাঝে পুতুলটিকে শুয়ে দিয়ে ছুরিটা সোজা উপরে তুলে পেটে ঢুকিয়ে দেয়। ইমরান সাহেব আর দেখতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সকালে সূর্য কিরণ এসে সোজা ওনার চোখে পড়ে। চোখটা মেলে প্রথমে কিছু টের না পেলেও ধীরে ধীরে গত রাতের সব ঘটনা মনে পড়ে যায় তার। নিজেকে ফ্লোরে আবিষ্কার করে তিনি এক লাফে উঠে দাঁড়ান। সোজা রুমে গিয়ে দেখে বাচ্চাটা শুয়ে আছেন। রাতে যেভাবে শুয়েছিল ঠিক সেভাবেই শুয়ে আছে। ইমরান সাহেবের মাথায় কিছুই ঢুকছে না। আর ওনার বাচ্চা যদি এখানে শুয়েই থাকে তাহলে গতকাল রাতে তিনি কি দেখেছিল? ওটা স্বপ্ন ছিল নাকি ঘুমের মাঝে ফ্লোরে পুরে ঘুমিয়েছে সে? এদিকে বাচ্চাটির দিকে একবার তাকায় আর একবার মাথা চুলকায়। এসব হচ্ছেটা কি ওনার সাথে? এসব কিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। মাথা ঢোকাতেই মানে মাথা চুলকাতে তিনি ড্রয়িং রুমে আসে। এবার তিনি ওনার সব কিছু ঝাপসা চিন্তা ক্লিয়ার হয়ে যায়। ফ্লোরে আকাশে গোলাকার বৃত্ত এখনও আছে। গলা দিয়ে সেই ঢোক গিলেনি। তবে কি কাল রাতের ঘটনা কি সত্য? কিন্তু এতটুকু বাচ্চা এসব কিভাবে করতে পারে? আবার নতুন রহস্য হারায় তিনি। মনে মনে বলেন, মুন্নি যদি আজ থাকতো তাহলে হয়তো একটা কিছু করত। ভাবার মাঝেই সাহেব বলে কেউ একজন ডাক দেয়। ইমরান সাহেব তাকিয়ে দেখে তার বাচ্চার দেখাশোনা যে করে সে চলে এসেছে। মেয়েটির নাম প্রিয়া। ইমরানের বাচ্চাকে দেখাশোনা করার জন্য তাকে রাখা হয়েছে এবং রাখার পরে সে বলেন এবং ধীর ভাই বলেন যে দিনে দিনে সে ডিউটি করলে রাতে চলে যায়। মানে বোঝাচ্ছে যে সেই মেয়েটি যে দেখাশোনা করে সে দিনে ডিউটি করে রাতে চলে যায়। ইমরান সাহেব প্রিয়াকে ডাক দিয়ে বলছে, এরপর ধীর কণ্ঠে বলেন, আচ্ছা প্রিয়া বলো তো, ড্রয়াকে কি তুমি কখনো অদ্ভুত কিছু করতে দেখেছো? সত্য বলবা। বলা হয়নি বাচ্চাটার নাম ড্রয়া। ওর জন্মের 5 দিন পর একটা সাধু তাদের বাড়িতে আসেন এবং তিনি এই নাম দিতে বলেন। ইমরান সাহেব আবার এসবে খুব বিশ্বাসী, তাই তিনি ওর নাম ড্রয়া রেখেছেন। তবে এর আর একটা বড় কারণ আছে। সাধু বলেছিল ওর নাম ড্রয়া রাখলে মুন্নির আত্মা শান্তি পাবে। না সাহেব, ড্রয়া ভাইজানের তেমন কিচ্ছু করতে দেখি নাই। কিচ্ছু হয়েছে নাকি? না, তুমি বলো, মনে করার চেষ্টা করো, দেখো মনে পড়বে। আপনি কি কইতাছেন সাহেব? এইটুকু বাচ্চা একটা পোলা কি আর করব? এখন সরেন, ড্রয়ারে খাওয়াই তো হইব। মানে? আরে সাহেব, সুজি খাওয়ামো। ঠিক আছে, আমি গেলাম, তুমি খেয়াল রেখো, আর কিছু হলে আমাকে জানাবা। ঠিক আছে, জানামুনি। তারপর ইমরান সাহেব ফ্রেশ হয়ে চলে যায় তার অফিসে। কিন্তু প্রিয়া যতই সন্ধি করুক এর কোনো ফন্দি কিন্তু ইমরান সাহেব মানেনি। প্রিয়ার কথা বলার সময় চোখে ভয়ের ছাপ দেখা গেছে। একদিক সেদিন তাকাচ্ছিল, এদিক সেদিক তাকাচ্ছিল, যেন কেউ তাকে হুমকির ভিতরে রেখেছে। তবে কিছু তো হয়েছেই। বাড়িতে আজ তাড়াতাড়ি ফিরে ইমরান সাহেব, তবে তেমন কিছু দেখেনি। এভাবে প্রতিদিন তিনি কিছু না কিছু লক্ষ্য করতে চান, তবে কোনো কিছুই চোখে পড়ে না। ধীরে ধীরে কেটে যায় আরও 5টি বছর। ড্রয়া এখন বড় হয়েছে। প্রিয়া এখন এক সাহেব সে বাড়িতেই থাকে। একদিন প্রিয়া বাড়িতে না আসলে ড্রয়া পাগল হয়ে যায়। তাই ইমরান সাহেবের প্রিয়াটাকে টাকার সংখ্যা বাড়িয়ে দিয়ে রেখে দেয় বাড়িতে। শুধু সাপ্তাহিক পর পর প্রিয়া একবার বাড়িতে যায়। সেদিন আসতে দেরি হয়েছে বলে ড্রয়া নিজেই গিয়ে প্রিয়াকে ডেকে নিয়ে এসেছে। ইমরান সাহেব ভাবেন হয়তো মায়ের আদর প্রিয়া থেকেই পেয়ে ড্রয়া প্রিয়াকে এত পছন্দ করে। এভাবে মুচকি হাসেন তিনি। সে ঘটনা প্রায় ভুলে গিয়েছেন, কিন্তু আবার এমন কিছু হবে ইমরান সাহেব ভাবেনি। অফিস থেকে ফেরার সময় তিনি দেখেন বিশাল বড় একটা কুকুর রাস্তার পাশে পচা কিছু খাচ্ছে। কুকুরটার উচ্চতা একটা মানুষের সমান। ইমরান সাহেব গাড়িটা থামিয়ে দেখছেন কি হচ্ছে। গাড়িটার লাইটের আলো কুকুরের চোখে পড়তে সে এক দৌড় দেয়। তবে অবাক করার বিষয়, কুকুরটির গলায় একটা লকেট আছে, যেটা ওর ছেলে ড্রয়ার লকেট।
ইমরান সাহেবও সে কুকুরটার পিছু নিতে লাগলো। কুকুরটি দৌড়ে গিয়ে সোজা ইমরান সাহেবের দেওয়াল টপকে যায় এবং ইমরান সাহেব ভয় পেয়ে যায় খুব। গাড়িটা বাসার সামনে রেখে সোজা কলিং বেল বাজায়। প্রিয়া দরজা খুলতেই ইমরান সাহেব বলেন, ড্রয়া কোথায়, ড্রয়া? প্রশ্ন শুনে প্রিয়ার চোখ দুটি কানাকানি করতে লাগলো। ইমরান সাহেব আর দেরি না করে সোজা ড্রয়িং রুমে যায়। গিয়ে দেখে ড্রয়া তার বিছানায় ঘুমাচ্ছে। ইমরান সাহেব ড্রয়াকে উল্টে নিজের বাথরুমে আসে, দরজা বন্ধ করে এবং জামা খোলে। খালি গায়ে সোজা ওয়াশরুমে যান। উপরে ঝর্ণা চালু করে দেওয়ালে 2 হাত রাখেন। চোখ বন্ধ করে চিন্তায় ডুবে যায়। ড্রয়া আসলে সাধারণ কেউ না, কারণ তিনি এইমাত্র আসার সময় ড্রয়ার রুমে জানালার রক্ত দেখে এসেছেন। নিজের ছেলের এত বড় একটা বিপদ সংকেত হবে ভাবেনি তিনি। ফ্রেশ হয়ে রুমে আসেন। খাওয়ার সময় খাবারে না খেয়ে প্রিয়াকে বলল, চলো কাজ আছে। প্রিয়া কথাটা শুনে ভয় পেয়ে যায়, তবে কিছু বলার আগেই ইমরান সাহেব প্রিয়ার হাত ধরে সোজা গাড়িতে তোলে। তুফান গতিতে গাড়ি চালিয়ে চলে আসে একটা নদীর পাড়ে। আবার প্রিয়ার হাত ধরে গাড়ি থেকে নামায়। এরপর ইমরান সাহেব ভয়ঙ্কর গর্জন ছেড়ে বলেন, এত সব কিছু লুকিয়েছিস কেন তুই? বল। সাহেব, আমি কিচ্ছু করি নাই, আমারে মাফ করে দেন স্যার। আর একটা মিথ্যা কথা বললে তোকে পানিতে ফেলে মেরে ফেলবো। বল, প্রথম থেকে এ অবধি কি হয়েছে? কইতেছি স্যার, কইতেছি, তবে এক শর্ত আছে। আমার দেশের বাইরে পাঠাইয়া দেওয়া লাগবে কাল সকালে। ওকে বল। ড্রয়া ভাইজান কোনো মানুষ না সাহেব, উনি একজন শয়তান। হের অনেক শক্তি। এ পৃথিবীতে নাকি হে রাজত্ব করে বেড়াইব। আমি এগুলো প্রথম থেকে জানতাম। আমাকে কেন বলিসনি? কেমনে কইতাম সাহেব? ড্রয়া ভাইজান ছোটবেলা থেকে কথা কইতে পারে। যখন ভাইজানের মাত্র 3 মাস তখন থেকে কথা কইতে পারে। তবে ভাইজান 2 রকম কথা কয়। আপনার লগে বাচ্চা কণ্ঠে, আর একা থাকলে বুইরা দানবের মতো একটা কণ্ঠে কথা কয়। আমারে ছোট থাকতেই কইছে আমি যেন কাউরে কিছু না বলি, কইলে আমারে মাইরা ফেলবো। আর আমি আর কিছুই জানি না সাহেব। তবে আরেকখান কথা, ড্রয়া সাহেবের রুমে কারো লগে যেন কথা কয়, মনে হয় 5-6 জন মিল্লা কথা কইতাছে। তুই দেখছিস কখনো তাদের? না সাহেব, আমি সামনে গেলেও কাউরে দেখি না। ওকে, সোজা তোর বাড়িতে চলে যা, কাল সকালে তোকে লন্ডন পাঠিয়ে দেব। বলে ইমরান সাহেব বাসায় চলে আসে। ড্রয়া নিজের রুমেই ঘুমাচ্ছে। ইমরান সাহেব টেবিলে বসে ডায়েরিটা খোলেন এবং মুন্নির কথা আজ যেন খুব মনে পড়ছে ওনার। তাই মুন্নি থেকে শুরু করে A to Z সব ঘটনা ডায়েরিতে লেখেন সারা রাতে। ভোর সকালে ফোন আসে প্রিয়া মারা গেছে, সেটাও নোট করে রেখেছেন ইমরান সাহেব। তারপর কি হলো? তারপর তো আর তো কোনো কিছু লেখা নেই। আরে ধুর, এই ড্রয়াকে মারার কোনো উপায় আছে নাকি? কোনো উপায় নাই। ড্রয়াকে মারার জন্য কোনো কারণ না, তাকে লাগবে যার জন্মই হবে ড্রয়াকে শেষ করার জন্য। এতক্ষণ একটা কবিরাজ মহসিন মোল্লা আর শাকিল ইমরান সাহেবের লেখা ডায়েরি পড়ছে। মানে এতক্ষণে যে ঘটনাগুলো হয়েছে, এই ঘটনাগুলো কবিরাজ মহসিন মোল্লা আর শাকিল ইমরান সাহেবের লেখা ডায়েরিতে পড়ছে। ডায়েরিটা 9 বছর আগের ডায়েরি। বর্তমান ড্রয়া নামের একটি শয়তান পৃথিবী শেষ করে দিচ্ছে। প্রতিদিন কয়েকশো কুমারী মেয়ে ও যুবক ছেলেকে সে বলি দেয়, আর উনি নাকি ওমর হবে। ডায়েরিতে অত্যাচারীর শিকার হচ্ছে দেশের প্রতিটা মানুষ। সেদিন ড্রয়া নিজেই তার বাবাকে মেরে দেয়। কিন্তু আসলেই কি ড্রয়া ইমরানের সন্তান, নাকি অন্য রহস্য? কবিরাজ মহসিন মোল্লা আকাশের দিকে তাকিয়ে দেখলেন আকাশটা যেন মেঘে গর্জন ছড়াচ্ছে। শীতল বাতাস শুয়ে যাচ্ছে দেহ। শাকিলের কারণ জানতে চাওয়াতে মহসিন মোল্লা বলেন, সে আসছে। হা 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 হা। হ্যাঁ শাকিল, সে আসছে, যেন যে বিনাশ করবে অশুভ শক্তিকে। সে আসছে কারো গর্ভে, কোনো মায়ের গর্ভ থেকে পা রাখতে চলেছে এই পৃথিবীতে।
কিন্তু সে কয়েকদিন পর শেষ করবে ড্রয়াকে। বড় বড় চোখ করে বলেন, মহসিন মোল্লা শাকিলের দিকে তাকিয়ে বলে, সে এসে গেছে, সে যুবক হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে, ততদিন নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। শুভ হোক তার আগমন। পঞ্চগড় নামক এলাকায় বেগম রাবিয়া জন্ম দিলেন এক অদ্ভুত শিশুকে। জন্মের পরে সে গায়নি। বাচ্চা জন্ম দেওয়ার সময় সে মহিলা বাচ্চা ধরে, সে কষিতে এক চর দেয়। সবার চোখ প্রায় কপালে ওঠার অবস্থা। মাত্র পৃথিবীতে যে এসেছে সে চর মেরেছে তাকে। যে তাকে বের করেছে সেই মহিলার চর খাওয়ার সাথে সাথে বাচ্চাকে ফেলে দেয় মাটিতে, তবে ইচ্ছাকৃত না, উনি জ্ঞান হারায়। সবাই মিলে সেই মহিলাকে ধরে উঠানোর সময় দেখলো তার কাপড়ের ভাঁজে একটা উঠানোর সময় দেখলো তার কাপড়ের ভাঁজে একটা স্বর্ণের হার লুকানো। বুঝতে পারে সবাই হারটা রাবেয়া বেগমের, গায়েনি চুরি করেছে, তাই হয়তো বাচ্চা ছেলেটা তাকে চর মেরেছে। পরে গায়েনি নিজের ভুল বুঝলেও তার কর্মের থেকে 100 টাকা কেটে দেয় রাবিয়া বেগমের স্বামী জনাব জাকির আলী। বাচ্চাটার নাম দেওয়ার জন্য সবার মাঝে হইচই লেগে যায়। কেউ বলে অমুক নাম, কেউ বলে তমুক নাম, কিন্তু রাবিয়া বেগম তার নামের সাথে মিলিয়ে তার নাম রেখেছে রিয়াজ। হাসি খুশি ভাবেই তাদের জীবন চলছে। শহরে এক কোণে একটা সমরুভূমির মধ্যে একটা বাজার রয়েছে, মানে রাজত্ব চলছে ড্রয়ার। তাই রিয়াজের বাবাও শহরের চাকরি ছেড়ে নিজেদের এলাকায় কৃষি খামারে কাজ করে। এদিকে খবরের পর খবর আসছে, প্রতিদিন ড্রয়ার হাতে খুন হচ্ছে শত শত মানুষ। যুবতী মেয়েদেরকে বানাচ্ছে খায়েশ পূরণের কারণ, আর যুবকদের দিয়ে করাচ্ছে রাজপ্রাসাদের কাজ। যারা পালিয়ে আসার চেষ্টা করছে তাদেরকে সে মেরে ফেলছে ড্রয়া। কয়েকদিন থেকে শোনা যাচ্ছে গ্রামেও এর ছায়া নেমে এসেছে। হুট করে কয়েকজন লোক এসে যুবক যুবতীদের ধরে নিয়ে যায়, তবে ঘন ঘন না, মাসে 1-2 বার। শহরে চলছে ড্রয়ার রাজত্ব এবং সে ধীরে ধীরে বড় হচ্ছে পঞ্চনগরের সন্তান রিয়াজের। এবং একদিন গভীর রাতে ঘটে যাওয়া মহাকাণ্ড। জাকির আলী গোয়াল ঘরে 3টা গরু, প্রায় 2:30 মিনিটের মতো গোয়াল ঘর থেকে খুটখুট শব্দ আসছে। জাকির আলী চোখ মেলাতেই দেখেন পাশে তাদের সন্তান রিয়াজ নেই। মাত্র 8 মাসের বাচ্চা কোথায় গেল? সে সবেমাত্র হাঁটু ফেলে ছোড়াছুড়ি করতে পারে। সবাই চিৎকার চেঁচিয়ে উঠে। রিয়াজকে খুঁজতে খুঁজতে গোয়াল ঘরে গিয়ে দেখে লুঙ্গি পরিহিত একজন লোক মাটিতে শুয়ে আছে চিত হয়ে, তার পিঠের উপর বসে আছেন রিয়াজ। অবাক হয়ে যায় রিয়াজ। সবাই পরে জানতে পারে লোকটি গরু চুরি করতে আসে। তারপর রিয়াজ সেই লোকটার পা কামড়িয়ে অজ্ঞান করে দেয়। এরকম আরও অনেক ছোটোখাটো কারণ আছে যা সবাই অদ্ভুতভাবে দেখে। রিয়াজ তখন 3 বছর বয়স হয় তখন সে আরেকটা রেকর্ড করে। একটা পাগল কুকুর অ্যাটাক করেছিল এক বৃদ্ধের ওপর। তখনই রিয়াজ গিয়ে সে কুকুরটাকে মেরে ফেলে। মাত্র 3 বছরের বাচ্চা, এই সাহসিকতা দেখে মুগ্ধ হয় গ্রামবাসী। ধীরে ধীরে বাড়তে লাগলো রিয়াজের বয়স। কয়েকদিন পর পর রিয়াজের কাজকর্ম দেখে এলাকার সবাই তাকে নিজেদের রক্ষাকারী হিসেবে ভেবে নেয়। সবাই ভাবে আল্লাহ তাআলা রিয়াজকে পাঠিয়েছেন গ্রামের মানুষের জন্য। এরপর থেকে ওটার নাম ট্যাগ হয়ে যায় এবং রিয়াজ আলী সাহেব এক নামে সবাই তাকে চেনেন। ড্রয়ার ব্যাপারটা এদিকে আরও ভয়ঙ্কর হতে লাগলো। গ্রামগুলো ছাড়া বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে ড্রয়ার রাজত্ব এবং অনেকে জাকির আলীকে বলেন যে রিয়াজকে পাঠানোর জন্য, কিন্তু নিজের সন্তানকে বিপদে ফেলতে রাজি নন জাকির আলী। রিয়াজের বয়স যখন 22 বছর, ড্রয়ার ব্যাপারে কিছু কিছু জানতে পারে সে, কিন্তু নিজে থেকে কিছু করার সাহস পাচ্ছে না। যদিও কারণ একটাই, ওর বাবা জাকির আলীর নিষেধ। সে যেন ড্রয়ার ব্যাপারে নাক না গলিয়ে নিজের পিতাকেও সম্মান করে খুব রিয়াজ, তাই এগাচ্ছে না নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে। জাকির আলী সারাদিন কাজ শেষ করে শুয়ে পড়ে। এদিকে রিয়াজও তার বাবার সঙ্গে কৃষিকাজে লেগে যায়। বাপ ছেলে মিলে রাতের খাবার খেতে বসে, অনেক গল্পগুজব করে সে যার মতো তারা শুয়ে পড়ে। তখনই রিয়াজ সাহেবকে কেউ ডাকতে লাগলো। প্রথমে রিয়াজ না বুঝলেও পরে বুঝতে পারে ওর জানালার ওপাশ থেকে কেউ আছে। রিয়াজ বিছানা ছেড়ে জানালাটা খোলে।
খোলার সাথে সাথেই দেখেন একজন লোক কোট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে এবং তার চোখের দিকে তাকিয়ে। রিয়াজ কিছু বলার আগে উনি হাতের ইশারায় ডাকলেন রিয়াজকে। চুপি চুপি রিয়াজ বেরো হয়ে যায়। ভাবলো এলাকার কোনো লোক হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্যের জন্য এসেছে। আর এইটা নতুন কিছু নয়। লোকটি রিয়াজকে বাইরে এনে বলে, তুমি জানো না, তুমি কি জানো তোমার জন্য শত শত বছর ধরে অপেক্ষা করছে হাজারো মানুষ। কি আমার জন্য? আমি কি করলাম? হতভাগ হয়ে বলল, তোমার জন্ম কি জন্য হয়েছে জানো? দেখুন, আপনি দেখতে খুব স্মার্ট, দামি পোশাক পরে আছেন আর হাতেও একটা ব্যাগ দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে আপনি কোনো ডক্টর। তা আমি আপনাকেও দেখেছি প্রথম, সেই হিসাবে একটু বলুন আপনার জন্ম কিসের জন্য? আমি কি বা আমার জন্ম কিসের জন্য এসব বলবেন না প্লিজ। তোমাকে জানতে হবে না বাবা। আপনি কে বলুন তো? আপনার নাম কি? আমি একজন ডাক্তার, আমার নাম ইমরান। ইমরান নামটা খুব পরিচিত মনে হচ্ছে। আমার জীবনের গল্প শুনেছো? আচ্ছা, ড্রয়া নামে কোনো যে একটা শয়তান রাজত্ব করছে, তার বাবার নামও তো ইমরান। আপনি কি সেই ইমরান? হুম। হা হা হা, আপনি তো মরে গেছেন। তবে আমি কিভাবে দেখছি আপনাকে? মজা করছেন তাই না? না বাবা, তুমি সেই ব্যক্তি যে শেষ করবে ড্রয়াকে। তুমি সেই ব্যক্তি যে মানুষের ছায়া হবে। আর তুমি সেই যার অপেক্ষা করে আছি আমরা সবাই, বা হাজারো মানুষ হাজারো বছর ধরে। কিন্তু ড্রয়া তো অনেক শক্তিশালী। তোমার থেকে তার শক্তি বেশি, কিন্তু তোমার বুদ্ধির কাছে সে সম্পূর্ণ একা। আচ্ছা, আমি আপনাকে দেখছি কিভাবে? মৃত ব্যক্তিকে তো আমি দেখার কথা না? আমাকে না, শুধু এক এক করে সবাইকে দেখবে তুমি। তখনই প্রিয়া উপস্থিত হয় ওখানে। সাথে সাথে উপস্থিত হয় ইমরানের বউ। প্রিয়া এগিয়ে রিয়াজ আলীকে বলে, আমি তোমাকে সমস্ত দিক দিয়ে সাহায্য করব। যেমন তুমি যখনই বিপদে পড়বে তখনই আমায় স্মরণ করবা, আমি দেখা দিব। আচ্ছা, আমার বাবা তো রাজি নন। ওনার কথার বাইরে এক চুল পরিমাণ কাজ আমি করি না। বলুন কি করব? তা আমার ব্যাপার। আমরা চলে যাচ্ছি, তবে মনে রাখো। তা তোমার ব্যাপার মানে ওকে বলছে, সেটা তোমার ব্যাপার কিভাবে তোমার বাবাকে ম্যানেজ করবে। তবে মনে রাখো, সবাই তোমার আগমনের অপেক্ষা করছে যুগ যুগ ধরে। এ বলে সবাই চোখের নিমিষেই অদৃশ্য হয়ে যায়। রিয়াজ ব্যাপক চিন্তায় পড়ে। এ কেমন পরীক্ষায় পড়ল সে? একা দিলে একদিকে বাবা, অন্যদিকে মানুষ। কি করবে সে? উত্তর মেলে না। মাথা এক ঝাঁকি দিয়ে আবার রুমে গিয়ে ঘুম। অন্যদিকে ড্রয়া হয়ে উঠেছে অধীন শক্তির মালিক। প্রতি মাসে সে একটা করে যুবতী মেয়ের রক্ত দিয়ে স্নান করেন, আর প্রতিটি মাসেই সে আবার ফিরে পায় তার যৌবন। আর এক মাসে সে অনেকটাই বৃদ্ধ হয়ে যায়। 10 দিনের মাথায় দাড়ি ফেকে যায়, 20 দিনের মাথায় তার চুল সাদা হয়ে যায়, আর 30 দিন মাথায় তার চামড়া বাটানি শুরু হয়। তাই তো ওর শক্তি প্রতি মাসে মাসে স্নান করতে হয় কোনো যুবতী মেয়ের রক্ত দিয়ে। এতে তার বিদ্যা হওয়ার চান্স থাকে না। ওর কারাগারে এখনও বন্দি আছে প্রায় 10,000-এর উপর যুবতী মেয়ে, যাদের রেখেছে সে নিজের যৌবন ফিরিয়ে আনার জন্য। ড্রয়ার অত্যাচার দিন দিন বেড়ে চলতে লাগলো। শহর ছেড়ে কেউ পালাতে পারে না। শহরের প্রতিটা চিপায় রয়েছে তার কালো শয়তান, যাদের রাখা হয়েছে শুধু মানুষ পাহারা দেওয়ার জন্য। এ কারণে কেউ পালাতে পারে না। অন্যদিকে আবার প্রতিটা গ্রামে গ্রামে খবরে চলে এসেছে, এদেশের প্রধানমন্ত্রী মাননীয় আরিফুল ইসলাম আজাদকে ড্রয়া তার অধীনে নিয়ে আসে। ড্রয়ার হুকুমের মতোই কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী। এবং এখানে দেশের অবস্থা খুবই খারাপ। রিয়াজ আলীর বাবা জনাব জাকির আলী ভয় পাচ্ছেন খুব। রিয়াজকে যদি ড্রয়াকে ধরে নিয়ে যায় তবে অনেক কিছু ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। নিজের ছেলেকে বিপদে যেন না হয় সেজন্য তিনি রিয়াজের মা রাবেয়া বেগমকে বলেন, শুনছ? হ্যাঁ বলো। রিয়াজ ঘুম থেকে উঠেছে কি? না, এখনো ঘুমাচ্ছে। উঠবে? উঠাবো? না, আর দরকার নেই। জানো রাবিয়া, খুব ভয় হচ্ছে। কেন? রিয়াজের মাসে কিছু একটা আছে, তা আমরাও জানি, কিন্তু ওর এই শক্তির জন্য সে বিপদে পড়বে না তো? সেটা নিয়ে তো ভাবো না। সেটা নিয়ে ভাবছো কখনো? আমাদের ছেলের উপরওয়ালা ছাড়া কেউ কিছু করতে পারবে না। তুমি এত কনফিউজড, মানে এত কনফিডেন্স নিয়ে কিভাবে বলছো?
আমি ওর মা, নিজে জন্ম দিয়েছি, আমি বুঝি ও সাধারণ কেউ নয়। আমার ছেলে হচ্ছে এই সমাজের নায়ক। রাখো তোমার ফিল্মের ডায়লগ, আমার গামছাটা দাও, খেতে যেতে হবে। রিয়াজ যাবে না? না, ওর আজ থেকে বাসায় থাকবে। ওর বিপদ হলে আমি মরেই যাব রাবিয়া। আমার একমাত্র সন্তানের কিছু হোক তা আমি চাই না। ঠিক আছে, এই নাও গামছা। জাকির আলী চলে যায় খেতে। এদিকে শরীর নাড়াচাড়া করে ঘুম থেকে উঠে রিয়াজ আলী এবং বাইরে এসে শুনতে পায় তার বাবার নির্দেশ আছে যেন কোথাও না যায়। কি আর করবে, শার্ট প্যান্ট গেঞ্জি পরে সে বসে থাকে রিয়াজের রুমে। কাল রাতের ব্যাপারে নিয়ে চিন্তিত হয়ে যায় খুব। রাবেয়া বেগম শাকসবজি কাটছে উঠানে বসে, তখনই সে একাকার একজন লোক দৌড়ে এসে খবর দেয়, রাবিয়া আপা, রাবিয়া আপা, রিয়াজের আব্বারে ড্রয়ারের লোক ধরে নিয়ে গেছে। কথাটা শুনেই রাবিয়া বেগম চমকে যায়। বসা থেকে উঠে যায় রিয়াজের রুমে গিয়ে দেখে রিয়াজ রুমে নেয়। রিয়াজের রুমের উপরে টিনের ছাদ না, সেখানে বিশাল একটা বড় ছিদ্র। রাবিয়া বেগম বুঝে গেছে রিয়াজ চলে গেছে তার বাবাকে বাঁচাতে। বাইরের লোকটি রাবিয়া বেগমকে বলল, আবার রিয়াজ তো ড্রয়ের কাছে চলে গেল, আপনি তো এখন পুরো একা। না করিম ভাই, আমি রিয়াজের বাপ, রিয়াজের নিয়ে চিন্তা করি না। কেন? আমি চিন্তা করছি ড্রয়াকে নিয়ে। বেচারার কি হবে এবার? ওর মরণ তো ছুটে যাচ্ছে ওর দিকে। আপা, আপনি কি পাগল হয়ে গেছেন? ড্রয়া অনেক শক্তিশালী, ওর ক্ষতি করার মতো কারো সাধ্য নেই। বুঝলেন না করিম ভাই? তবে বুঝবেন। পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করার ইচ্ছা নাই, আমি গেলাম। রিয়াজের মা মুস্কি হাসে। এদিকে রিয়াজ ছুটে যাচ্ছে বাতাসের গতিতে। রাস্তার পাশে থাকা ট্রাক মাইক্রো ড্রাইভাররা দেখছে আলো তাদের পিছনে ফেলে ছুটে যাচ্ছে সামনে। কেউ বুঝতে পারছে না আলোটা কিসের, কিন্তু আলো যে আলো নয়, রিয়াজের গতিবেগ এটা তো বেশি, মানে গতিবেগের থেকেও এতটাই বেশি যে তার সাদা আলোর মতো তাকে দেখা যাচ্ছে না। মাত্র আধা ঘন্টার মধ্যেই 758 কিলোমিটার চলে যায় রিয়াজ। শহরের ধার প্রান্তে চলে আসে রিয়াজ। ড্রয়ার রাজ্য কোথায় সে জানে না। কোথায় যাবে সে ড্রয়ার রাজ্য? কোথায় পাবে, কোথায় খুঁজবে? এদিকে শত শত মানুষ ট্রাক নিয়ে আসা যাওয়া করছে, তবে এরা অন্য কেউ নয়, এরা ড্রয়ার লোক, যারা ড্রয়ার হয়ে কাজ করে যাচ্ছে। এদের ফলো করলে লাভ নেই, কারণ এরা ড্রয়ার কাছে না, ওরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাবে। তখনই রিয়াজের কানে একটা বাতাসের সুরে কণ্ঠ ভেসে এলো, বুদ্ধি খাটাও, সফলতা পাবেই। কণ্ঠ অপরিচিত না, খুব চেনা। তবে যারই হোক, ওর পৌঁছাতে হবে ড্রয়ার রাজ্য। তখনই ওর চোখে পড়লো কালো ড্রেস পরা কিছু লোক দাঁড়িয়ে আছে একটা গলির সামনে। সে ভাবলো হয়তো এরা ড্রয়ারের লোক, আর ভাবলো এদের যদি আঘাত করা হয় তবে এরা নিশ্চয়ই ড্রয়ার কাছে নিয়ে যাবে। ভাবতে দাঁড়ি কাজ পড়তে দেরি করেনি রিয়াজ। পাশ থেকে পড়া একটা বাটাম হাতে তুলে নেয়, এরপর সোজা গিয়ে একজনের মাথায় আঘাত করে বসে। আঘাতের সঙ্গে সঙ্গে লোকটি দৌড়ে 5 হাত সামনে গিয়ে উপচে পড়ে। ঠিক তখনই আর একজন কালো ড্রেস পরিহিত লোক আসে ওর পিছনে থেকে। রিয়াজ ইচ্ছা করলে তার কেলানি কেলাতে পারত, কিন্তু তা না করে সে দুর্বল দেখায়। শয়তান এসে রিয়াজ আলীকে লাথি মারে। অভিনয়ের সাহায্যে তিনি রিয়াজের লুটে পড়ে যায় মাটিতে। সঙ্গে সঙ্গে আকাশে হুট করেই মেঘের গর্জন শুরু হয়। বাতাসের গতি বেড়ে যায় নিমিষেই। থরথর করে কাঁপতে থাকে পুরো শহর। অন্যদিকে কারাগার থেকে চোখ মেলেন কবিরাজ মহসিন মোল্লা আর শাকিল। মহসিন মোল্লার হুঙ্কার পুরো কারাগার ঘিরে ফেলে এবং পুরো কারাগারে হইচই শুরু হয়। এবার বিনাশ ঘটবে, এবার বিনাশ হবেই। ড্রয়া ঘুম থেকে লাফ মেরে ওঠে। পুরো রাজ্য বিনাশ হবে, বিনাশ ঘটবে বলে শব্দ হচ্ছে। নিজের রুম থেকে বের হয়ে ড্রয়া তার রাজ্যে আসেন, কারণ জানতে চাইলেন এই একটা শয়তান বলে, হে প্রভু, রাজ্যের অবস্থা খারাপ, সবাই বলছে আপনার বিনাশ হবে। আকাশ হুট করে গর্জন ছাড়া পরিবেশ ক্ষেপে যাওয়া। কারাগারে বন্দি মানুষগুলোর প্রতিবাদ। কিছু তো হয়েছে, কিছু তো হবে না, কিছু
ড্রয়া বলছে, কিছু হবে না, এরা সবাই পাগল হয়ে গেছে, হা 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 হা। তখনই আর একজন শয়তান এসে খবর দেয়, প্রভু, একটা মানুষ এসে আমার লোকদেরকে আঘাত করতে চেয়েছে। কি? গলা শুকিয়ে যায় ড্রয়ার, কারণ সে জানে কেউ একজন আসবেই, কিন্তু তাকে মেরে ফেললেই ড্রয়ার সব বিপদ কেটে যাবে। জি প্রভু, সে কোথায়? আমাদের কাছে বন্দি। বন্দি মানে? আমরা তাকে মেরে বস্তায় ভরে রেখেছি, বাইরে আছে। হা 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 হা। যে আমার প্রজাদের কাছেই হেরে যায়, সে আমার কাছে কি আমার কি বিনাশ করবে? হা হা হা। মুহূর্তেই অট্ট হাসি পড়ে যায় পুরো রাজ্যে। শয়তানের হাসি শুনে কারাগারের সবাই আবার থেমে যায়। ওদের হাসিটাও এত ভয়ঙ্কর যে শুনলেই গায়ের লোম দাঁড়াতে বাধ্য। এদিকে রিয়াজকে বস্তায় ভরে আনা হয় রাজ্যে। ড্রয়া বসে আছে সিংহাসনে, চারপাশে ঘিরে শয়তানরা চিল্লে শুরু করে। ওদের ভাবনা হচ্ছে রিয়াজ আলী বের হলেই তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ড্রয়া নিজেও খাওয়ার জন্য প্রস্তুত। একটা শয়তান বস্তার মুখ খুলতেই ভেতর থেকে রিয়াজ আলীর হাসতে থাকে এবং ড্রয়ার বুক চিনচিন করতে লাগলো। এ কাকে নিয়ে এলো এরা, যে মৃত্যুকে সামনে রেখে হাসে? ড্রয়া চিন্তায় পড়ে যায়। তখনই রিয়াজ আলী বলল, কিরে ড্রয়া, বুক চিনচিন করছে? ওই তুই কে? কি চাস? তোর বিনাশ। তুই যে এখন মৃত্যুর সাথে কথা বলছিস তা জানিস? আরে মজা করছিস? ঠিক আছে, মেরে দেখা। হা 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 হা। তোকে এভাবে না, পুরো রাজ্যের সামনে মারবো। বলেই ড্রয়ার হুকুম দেয় সকল কারাগারের লোক এবং কর্মীদের যেন মাঠে আনা হয়। ড্রয়ার কথা মতো সেই করলো সবাই। মাঠের চারপাশে জড়ো হলো হাজার হাজার মানুষ। ড্রয়া এসে বসে সবার উপরের স্থানে। সব শয়তানরা দাঁড়িয়ে আছে ড্রয়ার পাশে। আর কিছু শয়তান রিয়াজ আলীকে টেনে টেনে মাঠের মধ্যে স্থলে রাখে। একজনের হাত বিশাল বড় একটা তলোয়ারের সামনে রিয়াজ আলীর গর্দান ফেলে দিবে। ড্রয়ার মুখে হাসির জোয়ার। এদিকে রিয়াজের চোখ বেয়ে অশ্রু জল ঝরতে শুরু করে। হাত পিছনে লোহার শিকড় দিয়ে বাঁধা, চোখে কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছে। হাঁটু মাটিতে ফেলে মাথা নিচু করে পড়ে আছে রিয়াজ আলী। চারিদিকে মানুষের কান্নার শব্দ ছড়িয়ে যাচ্ছে। হাজারো কান্নার মাঝে হেসে চলছে ড্রয়া। একটা শয়তান তলোয়ারের হাতে নিয়ে আগে একটা পাথরে কোপ মারে, সঙ্গে সঙ্গে পাথরটা দুই ভাগ হয়ে যায়। এমন দৃশ্য দেখে সবার চোখে অশ্রু গড়িয়ে পড়েছে গাল বেয়ে। শয়তানটা তলোয়ার হাতে নিয়ে জয় ড্রয়া বলে কোপ মারে রিয়াজের গর্দানে। নিস্তেজ হয়ে যায় চারদিক, চুপ হয়ে যায় সব মানুষ। তাদের ভিড়ে রিয়াজের বাবাও হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। মুহূর্তকালে নীরবতা কাটার পর সবার হাসি বিলীন হয়ে পড়ে চারিদিকে। ড্রয়ার চোখ বিশাল আকৃতির করে ফেলে। বন্দিখানার মানুষগুলো হাসতে হাসতে লুটপুটি খাচ্ছে। সকল শয়তানরা অবাক হয়ে যায়, কারণ হচ্ছে রিয়াজের গর্দানে আঘাত করা তরোয়াল ভেঙে দুই ভাগ হয়ে গেছে। যে শয়তানটা আঘাত করেছে সে নিজেও তাল হারিয়ে উপচে পড়ে মাঠে। এত ধারালো অস্ত্র কাজ করেনি। রিয়াজের মুন্ডু ফেলতে তলোয়ারের যেন হার মেনে গেল। ড্রয়া সিংহাসন থেকে উঠে দাঁড়ায় এবং ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে বলে, নিস্তেজ করে দেয় রাজ্য। রক্ত লাল চোখ নিয়ে সোজা নেমে আসে মাঠে। যে শয়তানটা রিয়াজের গর্দানে আঘাত করেছিল তার গায়ে থুতু মারতে সে চিৎকার দিতে দিতে অদৃশ্য হয়ে যায়। সবাই মুখে হাত দিয়ে ফেলে। এবার ড্রয়া নিজেই নেমে এলো মাঠে। বাঁচবে কি রিয়াজ? সবার হৃদয় স্পন্দন বেড়ে যায়। এদিকে মাথা নিচু করে থাকা রিয়াজ মাথা তুলে দাঁড়ায়। হাত এখনো পিছনে লোহার শিকল দিয়ে বাঁধা। ড্রয়া হুট করে তার ভয়ঙ্কর রূপ নেয়। বিশাল বড় বড় নখ বের হয় ওর হাত থেকে। দাঁতগুলো আগের চেয়ে ভয়ঙ্কর আকৃতি হয়ে যায়। দেহের গঠন হয়ে যায় আরো অনেক বেশি শক্তিশালী। উচ্চতায় যেন তিনি 6 ফুট, সেখানে হয়ে গেছে 21 ফুট। মুখ থেকে ঝরছে লালা। দেহের রক্তের পরিবর্তন হয়ে গেল কালো রঙে পরিণত হয়ে যায় এক ভয়ঙ্কর পশু। ওর এই ভয়াবহ আকৃতি দেখে জ্ঞান হারায় অনেকে। রিয়াজের চোখে কালো কাপড় বেঁধে দেওয়া, তাই সে নিজেও দেখে না। এত হই উল্লাস কারণ কি? ড্রয়া এসে তার নখ দিয়ে একটা আঘাত করে রিয়াজের পেটে
চির করে রক্ত বের হতে থাকে রিয়াজের পেট থেকে। ড্রয়া মোটা কণ্ঠে পৈশাচিক হাসির শব্দে কান থেকে রক্ত ঝরছে। তবে সেদিন কারো নজর নেই। সেই রিয়াজের এই খারাপ সময়টা নিয়ে কান্না করতে থাকে। রিয়াজ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই। কেউ কেউ ভাবছে রিয়াজ বুঝি পান হারালো। ড্রয়া তার বিশাল আকৃতি পায়ের সাহায্যে রিয়াজের পেটে লাথি মারে। হাওয়ার মাঝে উলট পালট হয়ে সোজা ধাক্কা খায়। দুই টুকরো সেই পাথরের সাথে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ধূপ করে পড়ে যায় মাঠে। উপস্থিত সকল মানুষের চোখে যেন বন্যা প্লাবিত করে তুলবে মাঠখানা এই অবস্থা। এদিকে ড্রয়ার পোষা শয়তানগুলো প্রাণ খুলে হাসতে থাকে। ওদের মনে হচ্ছে এর চেয়ে ভালো দিন আর আসবে না ওদের। নিথর হয়ে পড়ে আছে রিয়াজের দেহ এবং শরীরে নিচ থেকে গড়িয়ে যাচ্ছে রক্তের রস। ড্রয়া এবার আরও ভয়ঙ্কর হুঙ্কার ছাড়ে, দৌড়ে যায় রিয়াজের দিকে। ড্রয়া তেড়ে যাওয়ার ফলে যেন পুরো রাজ্য কেঁপে যাচ্ছে। এরপর সোজা রিয়াজের নিথর হয়ে পড়ে থাকা দেহকে হাতের মুঠোয় নিয়ে নেয় ড্রয়া, যেন কোনো পুতুল ধরে আছে। রিয়াজ নড়াচড়া করতেই যেই নেয় তখনই বললেই চলে, মানে রিয়াজের নড়াচড়া নেই বললেই চলে। ড্রয়া এক হাত দিয়ে রিয়াজের মাথা ধরে এবং অন্য হাত দিয়ে রিয়াজের পা দখলে নেয়। এরপরের ঘটনা দেখার জন্য হয়তো প্রস্তুত ছিল না কেউ। ড্রয়া রিয়াজের দেহটাকে দুদিকে টান মেরে ছিঁড়ে ফেলে। ওরে বাবা, দুই টুকরো হয়ে যায় রিয়াজের দেহ। অন্যদিকে সবাই কষ্টের হাহাকার প্রকাশ করে। ওদের শেষ সফলতাই যে শেষ হয়ে যাচ্ছে। ড্রয়া তার পোষা শয়তানদের নিয়ে খুশিতে মেতে ওঠে। সে ড্রয়ার দানব থেকে এবার একটা বাঘের রূপ ধারণ করেন। তবে তার দৈহিক গঠন মোটেও আগের থেকে কম না, মনে হচ্ছে 200 এর সমান একটা বাঘ। এ রূপ ধারণ করার কারণ একটাই, ড্রয়া রিয়াজের ছেঁড়া দেহটিকে খাবে। ড্রয়া রিয়াজের ছেঁড়া দেহটিকে খাবে। শয়তানরা নাচতে শুরু করে, কেউ কেউ ঢোল পেটাচ্ছে এবং কেউ আবার অজানা ভাষায় গান ধরে। আর অন্যদিকে অসহায়ত্ব মানুষগুলো কেঁদেই যাচ্ছে, যেন একটু পরেই তাদের অশ্রুজল শুকিয়ে যাবে। ড্রয়া নিজের ছেঁড়া দেহের উপর মুখ বসাতে যাবে, ঠিক তখনই কেউ ড্রয়ার সিংহাসন থেকে বলে ওঠে, মূর্খ ড্রয়া, কাকে মেরেছিস? নিজের দলের একটা শয়তানকে? ড্রয়া সঙ্গে সঙ্গে রূপ নেয় মানুষের। ওর সিংহাসনে যে রিয়াজ বসে আসে। এবার সব মানুষজন নিজেদের চোখের পানি মুছতে থাকে। তবে রিয়াজ বেঁচে আছে? সবার মনের রহস্য দূর করার জন্য রিয়াজ হক চেঁচিয়ে বলে, সব কথা আপ মারাও জান, মানে সবার কথা আপনি মারাও বুঝি নাই কি লিখছেন এখানে। আপনারাও জেনে নিন রিয়াজের রহস্যটা। যখন রিয়াজকে মাঠে আনা হয় ঠিক 10 মিনিট আগের মুহূর্তে রিয়াজ একটা গেম খেলে। চোখ দুটো বন্ধ করে ভাবে কি হবে এবার তার। তখনই স্মরণ করে প্রিয়াকে। প্রিয়া এসে রিয়াজের রূপ শয়তানে পরিণত করে দেয়, আর একটা শয়তানের রূপ পুরো রিয়াজের রূপের মতো করিয়ে দেয়। বাকি শয়তানদের সাথে মিশে যায় রিয়াজ, এবং সেও তাদের মতো বাদর নাচতে শুরু করে। তার রূপ ধরনীয় সে শয়তানকে নিয়ে আসে মাঠে, এবং শয়তানের তলোয়ার শয়তানের গায়ে কাজ করে না, তাই তলোয়ারটা হয়ে যায় 2 ভাগ। তবে এই রূপ শুধুমাত্র আধা ঘন্টার জন্য। 30 মিনিট পর আবার যার রূপ সে ফিরে পাবে। এই 30 মিনিট রিয়াজ রূপী শয়তানটার উপর হামলা চলছিল। ড্রয়াকে বোকা বানাতে পেরে রিয়াজও শয়তানদের থেকে ঢোলের শব্দ কোমরে নাড়িয়েছেন। এবং ঘটনাবলী শুনে ড্রয়া রেগে হয়ে যায় একটা ভয়াবহ শয়তান। মুহূর্তের মধ্যেই আবার রূপ বদলে নেয় ড্রয়া। ওর দেহের প্রতিটা লোমের পশম গোড়ায় কাঁটা ওঠাতে লাগলো। পাগুলো বাঁকা হয়ে যায়, যেন ভেঙে কোনো পায়ের পর ভর করে দাঁড়িয়ে আছেন ড্রয়া।
ড্রয়ার মাথা থেকে চুল ঝরে পড়ে যায়, খালি মাথার চামড়াটা হয়ে যায়, মানে টাক ছিল একটা কাঁঠালের মতো, যেন ওর মাথা থেকে চামড়াটা কেউ তুলে নেয়। চোখ দুইটা পড়ে যায় ভূমিতে। চক্ষুবিহীন ড্রয়া তাকে আরও ভয়ঙ্কর লাগছে। ওর দেহ কাঁটাগুলো আকারে বড় হতে লাগলো, প্রায় 5 ইঞ্চির মতো। ওর পেটের নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে যায়, পেটের মধ্যে হয়ে যায় এক বিশাল গর্ত, দেখতে একটা কঙ্কালের পেটের মতো, এবং মুখটা হয়ে যায় বিশ্রীভাবে ক্ষতবিক্ষত। সে হয়ে যায় আরও শক্তিশালী। ওর শ্বাস চেপে মাঠে পড়ে থাকা পাথরগুলো অবস্থান পরিবর্তন করেছে। রিয়াজ হাঁ করে তাকিয়ে ড্রয়ার দিকে তাকিয়ে দেখে, এমন অদ্ভুত এবং ভয়ঙ্কর জীব দেখে অনেকেই মারা যাবে, আর সাথে লড়াই করার তো মুখের কথা না। রিয়াজ চারপাশ না ভেবে এক দৌড়ে রাজ্যের ভিতরে রিয়াজের মানে এখানে লেখছে রিয়াজ চারপাশ না ভেবে এক দৌড় দেয় রাজ্যের ভিতরে। ড্রয়া ও রিয়াজের পিছু লাগা শুরু করে, তবে ড্রয়া দৌড়ে যাচ্ছে না, সে শূন্য পথে ভেসে ভেসে ছুটছে রিয়াজের পিছু। রিয়াজ দৌড় দিচ্ছে বাতাসের গতিতে, কারণ ওর দৌড়ের গতি যে অনেকটাই বেশি। আবার এদিকে ড্রয়ারের দৌড়ের গতি কম হলেও সেও কম না। প্রতিটা বস্তুর দেওয়ালে, পিলার ইত্যাদি ভিতর দিয়ে চলে যেতে পারে, যেন তার কাছে সবকিছু পানির দেওয়াল। দেয়ালের ভিতর দিয়ে অদৃশ্য হয়ে চলে যাওয়া তার কাছে সামান্য মাত্র। রিয়াজ ছুটে চলেছে তার গতিবেগ নিয়ে। এদিকে ড্রয়া ও ভয়ঙ্কর হুঙ্কার ছড়িয়ে পিছনে যাওয়া শুরু করে, এবং রাজ্যের ভিতরে শুধু ড্রয়া এবং রিয়াজের দৌড়াদৌড়ি চলছে, আর রাজ্যের বাহির থেকে তা মনোযোগ সহকারে দেখছেন সাধারণ মানুষ এবং ড্রয়ার লোকেরা। অবশ্য আরও এক শ্রেণীর লোক আছে যারা এখন ঘটনাটা পড়ছে বিকেলে বা শুনছে। বিকেলে সন্ধ্যা নামে, সূর্য ডুবে গিয়ে রাত আসে, রাত পার হয়ে সকাল হয়ে যায়, সকাল শেষে দুপুর, পরে আবার বিকেল। চলছে তাদের ছোটাছুটি। কিন্তু এদিকে বাইরে যারা আছেন তাদের মধ্যে অনেকেই ঘুম আসে, এবং আবার অনেকেই মনোযোগ দিয়ে উপভোগ করছেন, আবার অনেকে অজ্ঞান হয়ে পড়ে আছে মাঠে। এভাবে কেটে যায় 28 দিন। এই 28 দিন রাজ্যের ভিতরে ড্রয়ার হুঙ্কার আর রিয়াজের বলা আয় তুতু আয় এই কথাটা শোনা যাচ্ছে। সূর্য তার কাজ চালিয়ে যাচ্ছে, চন্দ্রগ্রহণ আধারের মাঝ দিয়ে যাচ্ছে। কিছুটা রোশনি বাইরে থাকা লোকগুলো কারাগারের বদলে মাঠের মাঝে জীবিকা নির্বাহ করতে থাকে। শয়তানগুলো ড্রয়ার জয় বলে চেঁচিয়ে আসছে গত 28 দিন ধরে। 29 দিনের মাথায় হুট করে থেমে যায় শব্দচয়ন। রাজ্যটা হয়ে গেল নির্বিঘ্ন। শয়তানদের দেওয়া জয়ধ্বনি থেমে গেল। সব মানুষের সেই প্রথম দিনের মতো আবার বসে পড়ল মাঠে। তাদের মাঝেও আজ জাকির আলী। খুটখুট খুটখুট ঠাস ঠাস শব্দ শোনা যাচ্ছে এখন, যেন কারো আগমন শব্দবহ। রাজ্যে প্রবেশ পথের সামনে মেঘের মতো ভেসে বেড়ানো ঝাপসা ধুলাকণাগুলো ভিতর থেকে বেরিয়ে এসেছে রিয়াজ, এবং রিয়াজের হাতে কারু পা ধরে টেনে টেনে বের করছে ড্রয়াকে। সবার স্পষ্ট খেয়াল আছে, প্রথম দিন তার পা টানছিল, বড্ড চিকন তবে মাংসগত পা ছিল, আর এখন দেখা যাচ্ছে এটা কোনো কঙ্কালের পা। ধীরে ধীরে পুরো দেহটা রিয়াজের বাইরে নিয়ে আসে। সবাই ড্রয়ার এমন পরিস্থিতি দেখে নিজেদের মাঝে খুশি বিচারণ করতে লাগলো, কারণ রাগের কারণে ড্রয়া রিয়াজ আলীর পিছন ছাড়েনি, আর 1 মাস পর ড্রয়ার বিদ্ধ হওয়ার সুযোগ খানি হাতছাড়া করেনি রিয়াজ আলী। ড্রয়াও ওর রাগ, লোভ, অহংকারের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেনি, অতএব তার মৃত্যু হয়ে গিয়েছে। একজন আবার রিয়াজকে বলল, রিয়াজ আলী সাহেব, ড্রয়া কি আপনার শক্তি দিয়ে মেরেছেন কি? তা বলতে পারি না, তবে শক্তি দেহ নয়, এখানে থাকতে হয়। মাথায় আঙ্গুল দিয়ে দেখালেন রিয়াজ সাহেব। মানে ঘটনার এখানে শেষ, তবে আমি একটা কথা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, আপনাদের হয়তো ঘটনা পড়তে বা শুনতে মনে আছে যে
এই শয়তানটা যুবতী মেয়েদের রক্ত দিয়ে গোসল করে সে আবার যুবক হয়ে যায়। অন্যথায় যদি 10 দিনের মাথায় সে ওই চান না করে রক্ত দিয়ে, তাহলে সে বৃদ্ধ হয়ে যাবে। 20 দিনের মাথায় সে মানে তার চামড়া কুচকানো হয়ে যাবে। 30 দিনের মাথায় সে মারা যাবে। ঠিক এই বুদ্ধিটাই কাজে লাগিয়ে রিয়াজ কিন্তু এই 10 দিন ধরে ওর পিছনে ছুটে দৌড়ে নিয়েছে। আর সেই শয়তানটাও তার পিছনে রাগে এবং ক্ষোভে দৌড়াচ্ছে। হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে তার 30 দিন পার হয়ে গেছে। তার শরীরটাকে প্রস্তুত করতে সে ভুলে গিয়েছে এই রাগ এবং ক্ষোভে। এই 30 দিন পরে তার মৃত্যুর অবসান ঘটেছে। আর সেখানকার জনগণ বলছে যে কিভাবে সম্ভব করলেন রিয়াজ ভাই, এই হিংস্র জানোয়ার শয়তানের তো অনেক শক্তি, তাহলে এই শক্তিকে কিভাবে আপনি পরাজয় করলেন? তখন বললেন সব কিছু শক্তি দিয়ে হয় না, কিছু কিছু বুদ্ধি দিয়ে করতে হয়, সাধন করতে হয়। তো দর্শক শ্রোতা, আজকে এই ছিল আমার ঘটনা। আসলে ভাই ধন্যবাদ আপনাকে এমন একটি ঘটনায় আমাকে বলতে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।